নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে সময় এই শহর এবং শহরতলিতে ডেঙ্গির প্রাদুর্ভাব রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে উঠছে এবং একাধিক দিন আমরা এই সোজা কথায় ডেঙ্গি নিয়ে আলোচনা করেছি, ঠিক সেই সময় এবার একটা নতুন আতঙ্ক, স্ক্রাব টাইফাস। কি এই স্ক্রাব টাইফাস, তাই নিয়ে আমাদের আজকের সোজা কথা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রভাস প্রসূন গিরি। ডক্টর গিরি, আপনাকে স্বাগত জানাই। আপনারা সরাসরি আমাদের প্রশ্ন করতে পারেন 22342424 এবং 39180112 এই টেলিফোন নাম্বার, এবং এই স্ক্রাব টাইফাস সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা আমাদের সামনে তুলে ধরতে পারেন। তবে শুরুতেই আপনাদের দেখাবো আমাদের প্রতিবেদন। উপসর্গ ডেঙ্গির মতোই, কিন্তু ডেঙ্গি নয়। জ্বর না কমায় দিন দশেক আগে হাসপাতালে ভর্তি হয় বাগমারির বাসিন্দা 7 বছরের সৌমি সাহা। স্কুল থেকে আসার সময় জ্বর হয়, ঠান্ডা লেগে জ্বর হয়েছে, এরকম স্বাভাবিকভাবে ওষুধটা খাওয়াচ্ছিলাম আমরা। তারপর ডাক্তার দেখানোর পরে আমরা শনিবার দিন ওর একটা ব্লাড টেস্ট করি, ডেঙ্গু এবং ম্যালেরিয়া, যেটা কর্পোরেশন থেকে করেছিলাম, তাতে নেগেটিভ পেয়েছিলাম। তারপরে কিন্তু জ্বর কমছে না, তার সাথে বমি হতে আরম্ভ করলো। সৌমির মতোই হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে উস্তির তানভীর হোসেন। দুজনেই স্ক্রাব টাইফাসে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন মাইটের কামড়ে এই রোগ হয়। দায়ী ওরিয়েন্সিয়া শুশুগামুসি নামের ব্যাকটেরিয়া। মাইটের মাপ হয় 0.2 মিলিমিটার থেকে 0.4 মিলিমিটার। মাইটের লার্ভা থেকে স্ক্রাব টাইফাস ছড়ায়। জ্বর, গায়ে র্যাশ, চোখ লাল, গ্ল্যান্ড ফুলে যাওয়া সাধারণভাবে স্ক্রাব টাইফাসের লক্ষণ। উপসর্গে ডেঙ্গির সঙ্গে স্ক্রাব টাইফাসের মিল রয়েছে। রক্ত পরীক্ষায় স্ক্রাব টাইফাস ধরা পড়ে। ওষুধ ডক্সিসাইক্লিন নামে অ্যান্টিবায়োটিক। কিন্তু এই রোগ এখন আর খুব বেশি না হয় বহু ক্ষেত্রে ডাক্তাররাও তা চিনতে পারছেন না, আর রোগ ধরা পড়তে দেরি হলেই বিপদ। মাল্টি অর্গান ডিসফাংশন শুরু হয়, মানে মেনিনজাইটিসের মতো ফিচার্স থাকে, মানে খিঁচুনি হয়, জ্ঞান চলে যায়, তার সঙ্গে লিভার খারাপ হয়ে যায়, নিউমোনিয়া হয়, কিডনি খারাপ হয়, প্রতিটা অর্গানই এফেক্টেড হতে পারে। জুন থেকে অক্টোবরের মধ্যে মূলত গ্রামাঞ্চলে স্ক্রাব টাইফাসের প্রকোপ দেখা যায়। এই রোগে আক্রান্ত বাগমারির বাসিন্দা সৌমি সাহার বাড়ির লোকজন জানাচ্ছেন তারা সম্প্রতি কলকাতার বাইরে যাননি, ফলে এই শহরে স্ক্রাব টাইফাসের বিপদ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। এটা কিন্তু একদমই আরবান ডিজিজ নয়, এটা একটা গ্রামাঞ্চলের এবং সাব আরবান এরিয়ার অসুখ। সেখানে কলকাতা এটা কি করে এলো বলা খুব মুশকিল। কলকাতার কিছু এরিয়াতেও মাঠ ঘাট জলা জমি জঙ্গল আছে, তো যেখানেই মাঠ ঘাট জলা জমি জঙ্গল থাকে সেখানে অসুখটা হতে পারে। পরিসংখ্যান বলছে গত 3 বছরে রাজ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই মরশুমে আক্রান্তের সংখ্যা প্রায় 30। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কলকাতায় স্ক্রাব টাইফাস ধরা পড়ায় পুরসভা ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। যিনি এই বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ রাখেন, তিনি আজকে বলছেন এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। শীঘ্রই রাজ্য স্বাস্থ্য দপ্তর, কলকাতা পুরসভা এবং কলকাতার বিশেষজ্ঞ যারা ডাক্তার আছেন তাদের নিয়ে একটা আলোচনার মাধ্যমে এই স্ক্রাব টাইফাসকে কিভাবে মোকাবিলা করা যায় এবং ডেঙ্গুর সাথে এটাকে কিভাবে আলাদাভাবে দেখানো যায়, এবং সেই পরীক্ষাটা যাতে কোথায় কোথায় করা যায় অফিসিয়ালি সেটা জানানো। এবং এটা মূলত আমরা এখনো পর্যন্ত স্ক্রাব টাইফাস যে সমস্ত পেশেন্টকে আইডেন্টিফাই করতে পেরেছি সেগুলো কিন্তু শিশুদের মধ্যে বেশি। তবে কিছুটা হলেও স্বস্তির কথা, এই রোগ ছোঁয়াচে নয়। কলকাতায় মাইটের উপস্থিতির সম্ভাবনা কমই। মেরিক ও তরাই অঞ্চলে এই পোকা বেশি পাওয়া যায়। চিকিৎসকরা বলছেন কোনো বাহকের মাধ্যমে শহরে এই রোগ ছড়িয়েছে। স্ক্রাব টাইফাসের ওষুধ রয়েছে, সঠিক চিকিৎসা হলে জীবনহানির আশঙ্কা কম। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতায় শরীরে রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলেই স্ক্রাব টাইফাস নতুন করে ফিরে আসছে কিনা তা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। আমি প্রথমে ডক্টর গিরির কাছে আসবো, যে আমরা অতীন ঘোষের বক্তব্য যে একটা ইঙ্গিত পাচ্ছিলাম যে এই ডেঙ্গি এবং স্ক্রাব টাইফাস এর যে ডিফারেন্সটা, এটা বোঝার ক্ষেত্রে অর্থাৎ ডায়াগনোসিসের ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যাচ্ছে। NS1 টেস্ট অবধি এই দুটোকে আলাদা করা সেটা টাফ। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা দূর হবে কিভাবে, কোন উপসর্গগুলো দিয়ে? হ্যাঁ দেখুন, সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা খুব মুশকিল যে তার বাচ্চা স্ক্রাব টাইফাস হয়েছে নাকি ডেঙ্গি হয়েছে। ইনিশিয়ালি কিছুগুলো পিকচার্স থাকে যেগুলো একই রকম থাকে, যেরকম দুটো ক্ষেত্রেই জ্বর থাকে, প্রচুর জ্বর থাকে, এবং দুটো ক্ষেত্রেই ইউজুয়ালি টিপিক্যাল ভাইরাল ফিভারে যে জ্বরগুলো হয়, যেগুলো সর্দি কাশি দিয়ে শুরু হয়, এগুলো ইউজুয়ালি সেরকম হয় না। এমনি একটা হঠাৎ করে জ্বর আসবে, তার সঙ্গে চোখ লাল হওয়া, গা হাত পায়ে যন্ত্রণা হওয়া, মাথা ব্যথা হওয়া, গায়ে র্যাশ বেরোনো, সবগুলোই হতে পারে। কিন্তু ডেঙ্গির জ্বরটা ইউজুয়ালি 5 থেকে 6 দিনের মধ্যে কমে যায়, এবং ডেঙ্গি হচ্ছে পৃথিবীর একমাত্র অসুখ যেখানে জ্বর কমে যাওয়ার পরে বিপদ শুরু হয়।
কিন্তু স্ক্রাব টাইফাসের জ্বরটা কিন্তু অনেক দিন পারসিস্ট করে, যতদিন না পর্যন্ত ওষুধ দেওয়া হয়, এবং ইউজুয়ালি 5-7 দিন পেরিয়ে গেলে জ্বর থাকা অবস্থাতেই পেশেন্টটা খারাপ হয়। এবং তার সঙ্গে আরেকটা ক্লিনিক্যালি যদি বলি ডিফারেন্সিয়েট করার পিকচার হচ্ছে যে স্ক্রাব টাইফাসে শরীরের সব লিম্ফ নোডগুলো, লসিকা গ্রন্থি যেটা বলি বাংলায়, সেগুলো ফুলে যায়, আর গলায়, একজিলাতে, কুঁচকিতে লিম্ফ নোডগুলো ফুলে যায় এবং সেগুলো বেশ ব্যথা হয় আর কি। তো সেক্ষেত্রে এইভাবে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। এবং এই বাচ্চাটিকে আমি ট্রিটমেন্ট করেছি এবং এই বাচ্চাটির কিন্তু দুটোই পজিটিভ, ডেঙ্গিও পজিটিভ এবং স্ক্রাব টাইফাসও পজিটিভ। আমাদের কাছে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট নিয়ে এসেছিলো, আমরাও রিপিট করলাম, তাতেও পজিটিভ। কিন্তু কিছু কিছু ফিচার্স ছিল যেগুলো দেখে বুক ঠুকে বলে দেওয়া যায় না যে ডেঙ্গি ছিল। তখন আমরা ভাবলাম হতে পারে ডেঙ্গি, বাট দেয়ার মেবি সামথিং বিয়ন্ড ডেঙ্গি। তখনই আমরা দেখলাম যে কিছু কিছু ফিচার স্ক্রাব টাইফাসের সঙ্গে মিলছে, তারপর টেস্ট করে দিলাম, ইতিমধ্যে পেশেন্টটি খারাপ হয়। টেস্টগুলোর পরিকাঠামো কি কলকাতা শহরে রয়েছে? হ্যাঁ দেখুন, বেসিক কিছু টেস্ট আছে, যেরকম অ্যাজ এ ডেঙ্গি ভাইরাল ফিভার আমরা জানি একটা প্রোটিন আছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, আমরা ব্লাডে টেস্ট করি। মোস্ট অফ দ্য ভাইরাল ফিভারেই সি রিঅ্যাক্টিভ প্রোটিন নেগেটিভ হয়। ডেঙ্গিতে যেরকম সি রিঅ্যাক্টিভ প্রোটিন নেগেটিভ, এটা যে কোনো ল্যাবরেটরিতে করা যায়। কিন্তু স্ক্রাব টাইফাস অলমোস্ট ব্যাকটেরিয়ার মতো, বেসিক্যালি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যবর্তী একটা জীবাণু। এতে কিন্তু ইউনিভার্সালি সিআরপিটা খুব হাই থাকে, খুব হাই থাকে, মানে কখনো আমরা লো সিআরপি পাইনি। বাদবাকি ব্লাড রিপোর্টসগুলো অলমোস্ট সেম থাকে। স্ক্রাবেও প্লেটলেট কমে, কাউন্ট কমে, হিমোগ্লোবিন কমতে পারে, ব্লিডিং হতে পারে, ডেঙ্গিতেও হতে পারে। কিন্তু সিআরপি কিন্তু খুব সস্তা একটা ইনভেস্টিগেশনস, অ্যাভেলেবল, সব জায়গাতে হয়। ডেঙ্গিতে মোস্ট অফ দ্য টাইম সিআরপি নেগেটিভ হয়, স্ক্রাব টাইফাসে মোস্ট অফ দ্য টাইম সিআরপি পজিটিভ হয়। তো ও যখন আমাদের কাছে এসে আমরা প্রথমেই দেখলাম যে সিআরপিটা পজিটিভ, তখনই ভাবলাম এটা ডেঙ্গি তো আছেই, তার সঙ্গে কিছু আছে কিনা দেখি। আমি এখানে আসবো, কারণ যদি এই ডায়াগনোসিসটা অর্থাৎ রোগ নির্ণয়টা যদি না হয়, সেক্ষেত্রে স্ক্রাব টাইফাস সেটা কি ফেটাল হতে পারে? আসবো, তার আগে দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ মণ্ডল রয়েছেন, বলুন প্লিজ। প্রদীপ মণ্ডল বলুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ কাজল রয়েছেন আমাদের সঙ্গে, বলুন। দুজনের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আপনারা আমাদের ফোন করতে পারেন 22342424 এবং 39180112 এই টেলিফোন নাম্বার। আমি যে প্রশ্নটা আপনার কাছে করছিলাম যে যদি ডায়াগনোসিসটা না হয় বা ডায়াগনোসিসের ক্ষেত্রে দেরি হয়, তাহলে কি এই রোগ মারণ রোগে পরিণত হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। স্ক্রাব টাইফাস বেসিক্যালি ইজ এ ফ্যাটাল ডিজিজ, ডেফিনেটলি ফ্যাটাল ডিজিজ। আমরা গত বছর প্রচুর স্ক্রাব টাইফাস পেয়েছিলাম। আমি এই বছরের ডাটাগুলো এখনও কম্পাইল করতে পারিনি। গত বছরে আমাদের টোটাল পেশেন্টের 1/3 পেশেন্টের কিন্তু পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের কেয়ার লেগেছিল। 1/3 পেশেন্ট, অলমোস্ট এটা 30-32টা ছিল। তাদের মধ্যে 7 থেকে 8 জনের মেকানিক্যাল ভেন্টিলেটরি সাপোর্ট লেগেছিল। এবছর এখন অবধি হসপিটালে অলমোস্ট 20-25টা মতো পেশেন্ট ভর্তি হয়েছে। তার মধ্যে 7 জনের, আমি যেহেতু আইসিইউটা দেখি, 7 জন আইসিইউতে এসেছিলো, তার মধ্যে 3 জনের কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেশন লেগেছে। এবং এই 3 জনেরই কিন্তু তথাকথিত মাল্টি অর্গান ডিসফাংশন ছিল, মানে 2-এর বেশি অর্গান ড্যামেজ হয়েছিল। প্রত্যেকেরই মেনিনজাইটিসের মতো ফিচার্স ছিল, লাংসে প্রবলেম ছিল নিউমোনিয়ার মতো, লিভার এফেক্টেড ছিল, কিডনি এফেক্টেড ছিল, ব্লিডিং এফেক্টেড ছিল প্রত্যেকেরই, এবং মাল্টি অর্গান ডিসফাংশন নিয়ে এসেছিল। এবং যেহেতু আমরা এই অসুখটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, আমরা বলতে পারেন আমরা স্ক্রাব টাইফাস মাইন্ডেড। আমরা আসলেই মোটামুটি একটা আমাদের ইনটিউশন কাজ করে যেটা স্ক্রাব টাইফাস নয়। তো রিপোর্টের জন্য 48 আওয়ার্স ওয়েট করতে হয় অনেক সময়। তো আমরা রিপোর্টে ওয়েট না করে এম্পিরিক্যালি ট্রিটমেন্ট দিতে হয় অনেক সময়। তো এই সবগুলো ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট শুরু করেছি, তারপর রিপোর্টে দেখলাম পজিটিভ এসছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই পেশেন্টগুলো অত্যন্ত সিরিয়াস ছিল। সৌমি নামে মেয়েটি প্রায় 5 দিন ভেন্টিলেশনে ছিল, আরেকটি বাচ্চা তানভীর, ও প্রায় 7 দিন ভেন্টিলেশনে ছিল, একজন তো পুরোপুরি কিওর। তো এরা কিন্তু মারণ রোগের আকার ধারণ করতে পারে। কিন্তু খুশির বিষয় এটাই এবং আশার বিষয় এটাই যে ওষুধ খুব ভালো আছে এবং ওষুধে ড্রামাটিক রেসপন্স হয়। আমি আসবো আপনার কাছে, দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। অয়ন পণ্ডিত রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার, আমি অয়ন পণ্ডিত বেহালা থেকে বলছি। বলুন। আমি এর আগেও ফোন করেছিলাম, আমি অতীন ঘোষকে একটি চিঠি লিখেছিলাম। আপনাদের তো পুরো কথা আমি বলতে পারি না, টেলিভিশনে আপনারা থামিয়ে দেন। তো অতীন ঘোষ আমাকে ফোন করেছিলেন, ফোন করে আমার সমস্যা জানলেন। আমি 129 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো উনি বললেন যে কি ঘটেছিল এবং যারা আপনি কি আজকে স্ক্রাব টাইফাস নিয়ে আমরা আলোচনা করছি, তার সঙ্গে কি এর কোনো প্রাসঙ্গিকতা রয়েছে? না, ডেঙ্গি, স্ক্রাব টাইফাস এগুলো তো ছড়িয়েই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি অয়ন বাবু, আপনার যে উদ্বেগের জায়গাটা সেটা ডেফিনেটলি বুঝতে পারছি এবং এই সম্পর্কে পরবর্তীকালে আপনার সঙ্গে কথাও ডেফিনেটলি বলতে চাইবো। কিন্তু যেহেতু স্ক্রাব টাইফাস নিয়ে অনেক মানুষের অনেক জিজ্ঞাসা রয়েছে, আজকে সেই প্রশ্নগুলো আগে অ্যাড্রেস করাটা খুব জরুরি এই মুহূর্তে। অনেক আশা করি আপনি অ্যাপ্রিশিয়েট করবেন। মধুসূদন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি স্ক্রাব টাইফাস নিয়ে বলতে চাই। বলুন প্লিজ। এই আমি নর্থ বেঙ্গলের এই একেবারে এক্সট্রিম এরিয়াতে থাকি, ইসলামপুরে, তেরাই অঞ্চলের মধ্যেই পড়ে মনে হয়।
তো এই দিকে একটু আতঙ্ক হয়ে গেছে, ময়লাগুলো পরিষ্কার করে না, অমুক করে না, তমুক করে না, স্ক্রাব পাইপার হাসপাতালকে বলাতেও তারা চেষ্টা করছে না। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর গিরির কাছে আসবো, যে জায়গায় তিনি থাকছেন বলছেন ইসলামপুর, যদিও এটা সমতলে কিন্তু উত্তরবঙ্গের একটা অঞ্চল, এইসব জায়গায় কি আশঙ্কা থাকে ছড়ানো? হ্যাঁ, ডেফিনেটলি। আমি যেটা বলেছি যে ডেঙ্গুর সঙ্গে আরেকটি ডিফারেন্স হচ্ছে, ডেঙ্গু হচ্ছে একটা আরবান ডিজিজ। যত আরবানাইজেশন বাড়ছে ডেঙ্গু কিন্তু বাড়ছে, কিন্তু স্ক্রাব টাইফাস কিন্তু একদমই এখনো অবধি আরবান ডিজিজ নয়। আমরা যতগুলো পেশেন্ট পেয়েছি অলমোস্ট 90% পেশেন্ট কিন্তু কলকাতার বাইরে, ইভেন নর্থ বেঙ্গল থেকেও আমরা পেশেন্ট পেয়েছি। জ্বর কমছে না, পেশেন্ট একের পর এক অ্যান্টিবায়োটিক পাচ্ছে, পেশেন্ট খারাপ হয়ে আমাদের আইসিইউতে ল্যান্ড করছে, ভেন্টিলেটারে যাচ্ছে, আমরা স্ক্রাব টাইফাস ডায়াগনোসিস করে ওষুধ দিয়ে ঠিক করেছি। তো যে কোনো মফস্বল বা সাব-আরবান এরিয়াতে যেখানে স্ক্রাব টাইফাসের যে পোকাটা, মাইট বা চিগার বা টিক, তাদের ভেক্টরগুলো থাকবে। মানুষ তো অ্যাক্সিডেন্টাল হোস্ট, অ্যাক্সিডেন্টাল এক্সপোজার হয়, তাদের যারা বহন করে ভেক্টর, যেরকম মেঠো ইঁদুর বড় বড় ছুঁচো বা গিনিপিক টাইপের, বা জলা জঙ্গলে যেই কুকুর বেড়াল থাকে, তো এই জিনিসগুলো তো আমি কলকাতায় অতটা পাবো না, যেগুলো পেরিফেরিতে বেশি পাবো। তো সেখানে থাকলে ডেফিনেটলি অসুখের চান্স একটা ডেফিনেটলি আছে। কিন্তু তবুও যদি আমি বলি যে কিছু কিছু জোন আছে যেখানে এই অসুখটার প্রাদুর্ভাব বেশি, কিছু জোন। রিসেন্টলি আমরা সাউথ 24 পরগনা বেশ কয়েকটি পেশেন্ট পেয়েছি, আরামবাগ, হুগলি, হাওড়া এই জায়গার বেশ কয়েকটি পেশেন্ট পেয়েছি, ইভেন মেদিনীপুরেরও কিছু পেশেন্ট, মানে পূর্ব মেদিনীপুরের কিছু পেশেন্ট পেয়েছি, দিনাজপুরের পেশেন্ট গত বছর পেয়েছিলাম। তো যেহেতু এগুলোর পরিবেশটা আমাদের মধ্যে অলরেডি আছে, তো সেখানে যদি এই ডিজিজটার প্রাদুর্ভাব ঘটে তো সেটা একটা চিন্তার কারণ হতেই পারে। তবে ডেফিনেটলি এটা কোনো রকম যেহেতু ম্যান টু ম্যান ট্রান্সমিশন হয় না, ছোঁয়াচে নয়, এবং একদমই এপিডেমিক বা মহামারী হয়ে যাওয়ার চান্স এট প্রেজেন্ট নেই, একদমই নেই। আমি আসবো, আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, সুরজিৎ মাহাতো রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে সাধারণত ডেঙ্গির ক্ষেত্রে বা মশা কামড়ের ক্ষেত্রে দেখি যে আমরা ওডোমস বা অন্যান্য লোশনগুলো মাখলে বলে তার প্রিকশন নেওয়া যায়, এই ক্ষেত্রে কোনো প্রিকশনের জন্য কোনো লোশন বা কিছু আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, যে মাইটের ক্ষেত্রে ধরা যাক কাজের সূত্রে যাদের একটু বনে বাজারে যেতে হয়, তো তাদের এরকম কোনো প্রিভেন্টিভ মেজার্স? আপনার প্রশ্নটা খুবই ভালো, কিন্তু সঠিক উত্তরটা আমারও জানা নেই অ্যাকচুয়ালি। কারণ এই প্রিভেন্টিভ ব্যাপারটা নিয়ে করে আজ অবধি তেমন খুব ভালো কিছু রিসার্চ হয়নি যে আদৌ ওডোমসে মাইট কাজ করবে কি কাজ করবে না। কারণ এই উনি বলছেন যে মশা রুখতে যেমন ওডোমস, হ্যাঁ ডেফিনেটলি সেটাই বলছি না, সেরকম কিছু আমার যতদূর ধারণা আছে সেরকম এখনো অবধি তেমন কিছু নেই। যেটুকু কাজ করতে পারি, আমরা যখন কাজ করতে যাব মোটামুটি একটু ফুল স্লিভ জামা কাপড় যদি পরে যাই, পায়ে যদি একটা জুতো পরি, গামবুট পরি, তাহলে সেখানে মাইটের কামড় থেকে এক্সপোজার পাওয়ার চান্সটা একটু কম। বাট আরেকটা জিনিস অদ্ভুত দেখা গেছে যে এই অসুখটা কিন্তু যেরকম বলা হলো যে বাচ্চাদের মধ্যে প্রাদুর্ভাবটা একটু বেশি, তার কারণ আরেকটা আছে, এই মাইটগুলো কিন্তু খুব বেশি উঁচুতে উঠতে পারে না, কিছু মাইট উঠতেও পারে অল্প অল্প, বেশি উঁচুতে উঠতে পারে না, ফলে বড়দের নাগাল পাওয়াটা অনেক সময় ডিফিকাল্টি হয়ে যায়, বাচ্চাদের নাগালটা সহজে পায় অনেক সময় আর কি। আর সত্যি কোনো ক্রিম আছে কিনা যেগুলো মাইট থেকে বাঁচাবে কিনা সেটা এখনো জানা নেই, তো দেখতে হবে ডেফিনেটলি। আসবো আমি, মানস রঞ্জন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। প্রোগ্রামটা দেখছি, প্রোগ্রামটা যে স্ক্র্যাব টাইপার সম্বন্ধে যে বলছেন, এর সিমটমটা কি, আর সিমটম যে দেখাশোনার রেমেডিটা কি হবে, এবং চিকিৎসা বা গ্রামে গঞ্জে তো সেইভাবে হয়নি, হলে আমরা কি করব সেটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। কিছুটা বলেছেন ডক্টর গিরি, আমি আরো একবার তার কাছে আসবো, তিনি যাতে প্লিজ রিপিট করেন। আর আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, সুরজিৎ কুন্ডু রয়েছেন, বলুন প্লিজ সুরজিৎ বাবু। হ্যাঁ নমস্কার। নমস্কার। ওই স্কার্ব টাইফাস যেটা দেখছি, এটা নামটা আমার কাছে প্রথমবার শুনছি, কিন্তু শুনে একটু আতঙ্কের মধ্যে রয়েছে, আজকে আমি প্রথমবার শুনলাম। আর যেটা বলার যে আমাদের ধরুন, আমি তো বেলেঘাটায় থাকি কলকাতায়, কিন্তু আমি যেখানটায় থাকি আমার যে বাড়ির মানে লাগোয়া কিছু ড্রেন আছে, সেখান থেকে বড় বড় ইঁদুর এক এক সময় উঠতে দেখি, এমনকি আমাদের বাড়ির ভেতরেও ঢুকে যায়। সে সকালবেলা উঠে দেখছি ওরা উপদ্রব করেছে, বোঝা যায়। সেখান থেকে ছড়ানো বা তাদের থেকে, তাদের গা থেকে কি ওই পোকাটা আছে, যে পোকাটা? ধন্যবাদ, আমি দুটো প্রশ্নের উত্তরই নেব প্লিজ। প্রথমে একটু সংক্ষেপে প্রথম মানস রঞ্জনের যে বক্তব্য। প্রথম কথা, অ্যাজ এ ইনফেকশনের মতো প্রথম ফিচার্স থেকে জ্বর, যে কোনো জ্বর যেটা যদি 3-4 দিনে বেশি পারসিস্ট করছে, যে জ্বরের সঙ্গে খুব একটা বেশি সর্দি কাশি নেই, তার সঙ্গে গায়ে গাঁটে ব্যথা, মাথা ব্যথা, শরীরে যদি কোনো র্যাশ বেরোয়, এবং আরেকটা জিনিস খুব ক্যারেক্টারিস্টিক, এই মাইটটা যেখানে কামড়ায় সেখানে একটা কালো রঙের সিগারেটের ছ্যাঁকার মতো হয়ে যায়। প্রথমে একটা ছোট্ট ফুসকুড়ি বা ফোঁড়ার মতো হয়, সেটা সিগারেটের কালোর মতো ছ্যাঁকার মতো হয়ে যায়, যেটাকে আমরা বলি এসকার। সৌমির মা কিন্তু প্রথম দিন খুব ভালো হিস্ট্রি দিয়েছিলেন আমাদের, যে ওর
থাইয়ের পিছনে, মানে এমন একটা জায়গা যেখানে আমরা সহজে দেখতে পারি না, দেখতে চাই না, সেখানে এরকম একটা জায়গা আছে। তো এক্সপোজ করার পরেই আমরা বুঝতে পারি যে এটা একটা স্কার এবং ইটস নাথিং বাট স্ক্র্যাপ টাইফাস। তো এই ফিচার্সগুলো থাকে এবং তার সঙ্গে ডেফিনেটলি একটা জ্বর 3 দিনে বেশি পারসিস্ট করছে, হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, ডেফিনেটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তার মনে হলে বেশি ব্লাড টেস্ট করে মনে হলে সেটা হতে পারে। সুরজিৎ বাবুর ওনার প্রশ্ন, হ্যাঁ ডেফিনেটলি যেহেতু বড় বড় ইঁদুর থাকে তারা নিশ্চয়ই বাহক হতে পারে, কিন্তু দেখতে হবে যে এই যে রোগের জীবাণুটা সেটা কলকাতার মধ্যে কতটা আছে, সেটা এখন অবধি খুব বেশি আতঙ্ক ছড়ানোর মতো নেই। ফলে ভেক্টরটা ডেফিনেটলি আছে, এনভায়রনমেন্ট তৈরি আছে, হতেই পারে, সেটা একটু সাবধানে থাকতে হবে। যে কোনো টাইপের ভেক্টর কন্ট্রোল করা অবশ্যই ভালো। এই যে ইঁদুর ফিঁদুরগুলো, এগুলো যে শুধু স্ক্র্যাপ টাইফাস ছড়ায় তা তো নয়, আরও অনেক অসুখ ছড়ায়। তো এগুলো ডেফিনেটলি যদি বেটার কন্ট্রোল করা হয় আরও অনেক অসুখ সেখানে পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া ডেফিনেটলি।